অনেকের আশঙ্কা সিএএ হয়তো দেশ জুড়ে এনআরসি কার্যকর করার একটি ধাপ, যা দেশের অনেক মানুষকে রাষ্ট্রহীন করে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা সিএএ সম্পর্কে বিস্তারিত জানব, কিন্তু তার আগে আমাদের জেনে নেওয়া দরকার ভারতের নাগরিক হওয়া মানে কি, অথবা একজন বিদেশি কিভাবে ভারতীয় নাগরিক হতে পারেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার নাগরিকত্ব কিভাবে কেড়ে নেওয়া হতে পারে। এই প্রশ্নগুলো শুনতে সহজ মনে হলেও এর উত্তরগুলো কিন্তু বেশ জটিল। ভারতের নাগরিকত্ব আইন কেবল কিছু নিয়মকানুনের সমষ্টি নয়, এটি লক্ষ লক্ষ মানুষের জীবন, স্বপ্ন আর পরিচয়কে প্রভাবিত করে। আজকের ভিডিওতে আমরা এই সব কিছুকে সহজভাবে বোঝার চেষ্টা করব। বিশেষ করে 2024 সালের নতুন নিয়মগুলো আপনার জন্য কি নিয়ে এসেছে তাও জানব। তাই আমাদের নিহারিকা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন, কারণ এই তথ্যগুলো আপনার জন্য অপরিহার্য হতে পারে। সহজ কথায়, নাগরিকতা মানে হলো আপনি একটি দেশ বা রাষ্ট্রের আইনি সদস্য। এর মানে হলো আপনি সেই দেশের কিছু বিশেষ অধিকার ভোগ করেন, যেমন ভোট দেওয়া, সরকারি চাকরি করা, দেশের সুরক্ষা পাওয়া। কিন্তু এর সঙ্গে কিছু দায়িত্বও আসে, যেমন দেশের আইন মেনে চলা, দেশের প্রতি অনুগত থাকা। অর্থাৎ নাগরিকতা হলো একটি ব্যক্তি ও রাষ্ট্রের মধ্যেকার এক বিশেষ সম্পর্ক। এখন আসা যাক কিভাবে একজন ব্যক্তি ভারতের নাগরিক হতে পারেন। মূলত 5টি প্রধান পদ্ধতিতে ভারতে নাগরিকত্ব অর্জন করা যায়: জন্মসূত্রে, বংশসূত্রে, নিবন্ধন দ্বারা, প্রাকৃতিকীকরণ বা দেশীয়করণ এবং অঞ্চল অন্তর্ভুক্তির মাধ্যমে। চলুন সংক্ষেপে জেনে নিই। আপনি যদি ভারতে নির্দিষ্ট একটি তারিখে বা তার পরে জন্মগ্রহণ করেন, তাহলে আপনি ভারতের নাগরিক। আপনার বাবা মা যদি ভারতীয় হন, তাহলে আপনি দেশের বাইরে জন্মগ্রহণ করলেও ভারতের নাগরিক হতে পারেন। আপনি যদি দীর্ঘদিন ধরে ভারতে থাকেন বা কোনো ভারতীয়কে বিবাহ করেন, তাহলে কিছু শর্ত পূরণ করে আবেদন করার মাধ্যমে নাগরিকত্ব পেতে পারেন। একজন বিদেশি ব্যক্তি যদি কয়েক বছর ধরে ভারতে থাকেন এবং কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করেন, তাহলে তিনি আবেদন করে ভারতীয় নাগরিকত্ব পেতে পারেন। যখন ভারত কোনো নতুন অঞ্চলকে নিজের অধীনে নেয়, তখন সেই অঞ্চলের অধিবাসীরা স্বয়ংক্রিয়ভাবে ভারতীয় নাগরিক হয়ে যান। নাগরিকত্ব পাওয়া যেমন সম্ভব, তেমনি কিছু পরিস্থিতিতে তা হারানোও সম্ভব। প্রধানত 3টি উপায়ে একজন ব্যক্তি তার ভারতীয় নাগরিকত্ব হারাতে পারেন। এইগুলো হলো নাগরিকত্ব ত্যাগ, নাগরিকত্ব অবসান এবং নাগরিকত্ব বঞ্চনা। যদি আপনি স্বেচ্ছায় অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করেন এবং ভারত সরকারের কাছে আপনার ভারতীয় নাগরিকত্ব ত্যাগের ঘোষণাপত্র দেন, তাহলে আপনি ভারতের নাগরিকত্ব হারাবেন। অনেক দেশে দ্বৈত নাগরিকত্ব অনুমোদিত নয়, তাই যদি আপনি অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করেন এবং আপনার ভারতীয় নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যায়, সেটা হলো অবসান। কিছু গুরুতর পরিস্থিতিতে ভারত সরকার আপনার নাগরিকত্ব কেড়ে নিতে পারে, যেমন যদি আপনি রাষ্ট্রদ্রোহিতা বা রাষ্ট্রের নিরাপত্তার বিরুদ্ধে কোনো কাজে জড়িত থাকেন বা জালিয়াতির মাধ্যমে নাগরিকত্ব পেয়ে থাকেন। ভারতের নাগরিকত্বের প্রথম নিয়মকানুন একটি গুরুত্বপূর্ণ আইন দ্বারা পরিচালিত হয়। সেটি হলো ভারতের নাগরিকত্ব আইন 1955। সংবিধানের 11 নম্বর ধারা অনুযায়ী সংসদকে নাগরিকত্ব আইন তৈরির ক্ষমতা দেওয়া হয়েছে এবং এই আইনটি সেই ক্ষমতারই প্রয়োগ। এই আইন অনুযায়ী জন্ম, বংশ, নিবন্ধন, স্বাভাবিকীকরণ এবং অঞ্চল অন্তর্ভুক্তির মাধ্যমে নাগরিকত্ব অর্জনের বিধান রেখেছে। শুধু তাই নয়, নাগরিকত্ব হারানোর পদ্ধতিও এই আইন দ্বারা নির্ধারিত হয়। সময়ের সঙ্গে সঙ্গে এই আইনে বেশ কিছু পরিবর্তন এসেছে, যেমন 1985, 1992, 2003 সালের সংশোধনী। আর সবশেষ এবং সবচেয়ে আলোচিত সংশোধনীটি এসেছে 2019 সালে। এখন আমরা আসছি আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত অংশে।
নাগরিকত্ব সংশোধন আইন 2019 এবং নাগরিকত্ব সংশোধনী বিধিমালা 2024। এটি 11 মার্চ 2024 থেকে কার্যকরী হয়েছে এবং এর প্রভাব সুদূর প্রসারী। এই আইনের মূল উদ্দেশ্য কি? এটি শুধু 1955 সালের মূল আইনকে সংশোধন করে কিছু নির্দিষ্ট ধর্মীয় সংখ্যালঘুদের জন্য ভারতের নাগরিকত্ব পাওয়ার একটি ত্বরান্বিত পথ তৈরি করেছে। পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় নিপীড়নের শিকার হওয়া ব্যক্তিরা। তবে একটি গুরুত্বপূর্ণ শর্ত হল তাদের অবশ্যই 31শে ডিসেম্বর 2014 বা তার আগে ভারতে প্রবেশ করতে হবে। এই আইন অনুযায়ী এই সম্প্রদায়গুলোর সদস্যরা ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে বা নিপীড়নের ভয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন বলে ধরা হবে। 2024 সালের মার্চ মাসে ভারত সরকার নতুন বিধিমালা জারি করে এই আইনটিকে কার্যকর করেছে। এর ফলে আবেদনপত্রগুলি জেলা স্তরের কমিটির মাধ্যমে প্রক্রিয়াকরণ করা হচ্ছে এবং রাজ্য স্তরের ক্ষমতাপ্রাপ্ত কমিটি দ্বারা যাচাই করা হচ্ছে। ইতিমধ্যেই প্রথম দফার নাগরিকত্বের শংসাপত্র অনুমোদিত হয়েছে। এত কিছু জানার পর আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে যে কেন এই আইন নিয়ে এত বিতর্ক। সমালোচকদের মতে এই আইনটি ভারতের ধর্মনিরপেক্ষতার পরিপন্থী, কারণ এটি ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব প্রদান করছে এবং একটি নির্দিষ্ট সম্প্রদায়কে বাদ দিয়েছে। ভারতের সংবিধানের 14 নম্বর ধারা আইনের চোখে সবার সমান অধিকারের কথা বলে। অনেকে মনে করেন সিএএ এই ধারার লঙ্ঘন করছে। অনেকের আশঙ্কা সিএএ হয়তো দেশজুড়ে এনআরসি কার্যকর করার একটি ধাপ, যা দেশের অনেক মানুষকে রাষ্ট্রহীন করে দিতে পারে। ইতিবাচক দিক থেকে দেখলে যারা প্রতিবেশী দেশগুলিতে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে দীর্ঘকাল ধরে ভারতে অনিশ্চিত জীবন কাটাচ্ছিলেন, এই আইন তাদের একটি স্থায়ী আশ্রয় এবং নাগরিক অধিকার দেবে। তারা এখন নিজেদের দেশের নাগরিক হিসাবে সম্মানজনক জীবন যাপন করতে পারবেন। তবে এর নেতিবাচক প্রভাবও থাকতে পারে। এটি সমাজে বিভেদ তৈরি করতে পারে, বিশেষ করে নির্দিষ্ট কিছু সম্প্রদায়ের মধ্যে আশঙ্কা ও নিরাপত্তাহীনতা বাড়াতে পারে। দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে এর দীর্ঘমেয়াদী প্রভাব কী হবে তা ভবিষ্যতেই স্পষ্ট হবে। বর্তমানে এই আইনটি দেশের রাজনীতি, সমাজ এবং আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এর সমর্থকরা বলছেন এটি মানবিকতার ভিত্তিতে নির্যাতিত সংখ্যালঘুদের আশ্রয় দিচ্ছে। অন্যদিকে বিরোধীরা বলছেন এটি সংবিধানের ধর্মনিরপেক্ষতার নীতির পরিপন্থী এবং ধর্মীয় বিভাজন সৃষ্টি করছে। এই বিতর্কের জল কতদূর গড়ায় তা দেখার জন্য আরও কিছুটা সময় আমাদের অপেক্ষা করতে হবে। নাগরিকতা কেবল একটি আইনি শব্দ নয়, এটি একটি পরিচয়ের ভিত্তি। ভারতের মতো বহুত্ববাদী দেশে নাগরিকত্ব আইন প্রতিটি মানুষের জীবনকে গভীরভাবে স্পর্শ করে। এই জটিল বিষয়গুলি বোঝা আমাদের সকলের জন্য জরুরি। আইন পরিবর্তন হতে পারে, বিতর্ক চলতেই পারে, কিন্তু একটি বিষয় স্পষ্ট, নাগরিকতা হলো রাষ্ট্রের প্রতি আপনার কর্তব্য এবং রাষ্ট্রের কাছ থেকে আপনার প্রাপ্য অধিকারের সেতুবন্ধন। আনন্দধারা প্রকল্পের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সমাজের মূল ভিত্তি। আপনাদের এই আইন সম্পর্কে সঠিক জ্ঞান থাকা খুবই জরুরি, যাতে আপনারা নিজেরা সচেতন থাকতে পারেন এবং অন্যদেরও সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারেন। নাগরিকত্ব একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর প্রতিটি পরিবর্তন আমাদের জীবনকে কোনো না কোনোভাবে প্রভাবিত করে। আশা করি এই আলোচনা আপনাদের সকলকে নাগরিকত্ব আইন, বিশেষ করে সিএএ এবং 2024 সালের নতুন বিধিমালা সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দিতে পেরেছে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।